হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019 সিবিডি 2 অল শিফট ম্যাথ ক্লাস 5 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 15/6/2022 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 4টে ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখানো হচ্ছে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে সলভ করতে বলেছে। তো সবার আগে আমরা একটু 4096টাকে একটু ভেঙে দেখি এটা কত স্কোয়ার। তো এখান থেকে 6 স্কোয়ার হচ্ছে 36, 496, 6-এর দ্বিগুণ হচ্ছে 12, 4 দিয়ে খাল হচ্ছে 64 মানে হচ্ছে এখানে আমাদের আমি বলতে পারি এটা হচ্ছে প্রথম হচ্ছে এটা হচ্ছে 64 স্কোয়ার হচ্ছে 4096। 64 মানে আবার এখান থেকে 4-এর কিউব, তার বাইরে আছে 6 মানে 4⁶। আর একটু ভেঙে দিই, এটা 4 মানে কি না 2 স্কোয়ার, তাহলে 2 × 6 মানে 2-এর পাওয়ারে হচ্ছে 12। ঠিক আছে, এখন দেখো 2-এর পাওয়ার হচ্ছে 12 এখানে, তাহলে এখানে এই 6টা এইখানে আছে মানে কত না 1-এর 6, 2⁻12। এই 4টা এখানে আছে মানে এটা হচ্ছে আমাদের 1-এর 4, 2⁻12। এখানে 3টা আছে মানে হচ্ছে 1-এর 3। আর এইটার সিম্পল রুট আমি এখান থেকে পেয়ে গেছিলাম কত না 64 পেয়ে গেছিলাম। এখন দেখো কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 2 মানে 4 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে কালো পাচ্ছি আমরা 3 মানে 8 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে কালো পাচ্ছি আমরা 4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 16। তাহলে 64 আর 16তে পাচ্ছি এখান থেকে আমরা 80 আর 8-এ হচ্ছে 88, 4-এ হচ্ছে এখান থেকে 92। অপশান দেখো, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, সুষম অষ্টভুজের প্রতিটি অন্তকোণের মান কত। দেখো এমনিতে অন্তকোণের সমষ্টি কত না 2 × n-2 ইন্টু হচ্ছে 90 ডিগ্রি, আর প্রতিটা বলতে মানে আমরা একে অবশ্যই n দিয়ে ভাগ করে দেবো। এখন এর মান কত এখানে না 8 হবে, কারণ এখানে অষ্টভুজ বলেছে। তাহলে 2 × 8 - 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 6 × 90, তলায় হচ্ছে কত এখান থেকে না 8, 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 4, 3 দিয়ে কালো পাচ্ছি 3 দিয়ে না 2 দিয়ে কালো পাচ্ছি 3, এখানে কালো পাচ্ছি আমরা 2, 45 × 3 মানে পাচ্ছি কিন্তু আমরা 135। ঠিক আছে, এখন আমরা এটা আমি বৈকোণ ধরেও করতে পারতাম, 360/8 করতে পারতাম। ঠিক আছে, কত পেতাম এখান থেকে দেখো 45 ডিগ্রি পেতাম। এবার একটা বৈকোণ আর একটা অন্তকোণ মিলিয়ে হচ্ছে 180, মানে 180 থেকে এখানে 45 বিয়োগ করেও আমরা কিন্তু একইভাবে 125 ডিগ্রি পেয়ে যেতাম। পরের প্রশ্ন, একটা 7 সেমি লম্বা নলাকার ধাতব পাইপের বলছে এখানে কি বাহ্যিক এবং অভ্যন্তরীণ বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য কত বলছে এখান থেকে 110 বর্গ সেমি। যদি পাইপটা এত ঘন সেমি ধাতু দিয়ে তৈরি হয়, তাহলে পাইপের ভেতরের ব্যাসার্ধটা আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে। ধরলাম দেখো যে বাইরের ব্যাসার্ধটা হচ্ছে আর ভেতরটা হচ্ছে এখান থেকে স্মল আর। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো বক্ষতল মানে 2πRh, বক্ষতল মানে 2πRh। তো এখানে কী হবে 2πR, কত হচ্ছে এখান থেকে এই হচ্ছে এখান থেকে 7, আর 2πr এখানে এইচটা কত হচ্ছে এখান থেকে না 7। পার্থক্যটা কত এখান থেকে না 110। তো দেখো 2 × 22-এর 7 কমন তোলা যায়, 7টাও এখান থেকে কমন তোলা যায়, তাহলে r - পড়ে থাকছে এখান থেকে 110, 7 7 কাটে 22 দিয়ে কাটো পাচ্ছি এখান থেকে আমরা 5, তাহলে এখান থেকে r কত পাচ্ছি না 5/2, তার মানে এখান থেকে 2.5 বলতে পারি, তাই না। আচ্ছা, আর কি আছে দেখো এখান থেকে বলেছে না আয়তন কি বলছে, দেখো এত ঘন সেমি ধাতু দিয়ে তৈরি, তার মানে এখানেও কিন্তু একই হবে, কী হবে πr² ইন্টু হচ্ছে 7, পাই ছোটো r² ইন্টু হচ্ছে 7, মানে এইটার আয়তন আর এইটার ভেতর বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন বিয়োগ করলে আমরা এই ধাতুর পরিমাণটা পাবো, যেটা হচ্ছে কত না 302.5 বা 3025 বাই আমি এখান থেকে 10 করে দিচ্ছি। তো এখান থেকে 22-এর 7 কমন যাচ্ছে এখান থেকে, আর এখান থেকে 7 কমন যাচ্ছে গিয়ে এটা কিন্তু আমাদের r+r আর একটা হচ্ছে r - পড়ে থাকে 3025/10, 7 7 কাটে এখান থেকে। এখন দেখো r - এর মানটা কত এখান থেকে না 5/2, এটাও এখানে বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমি r+r এর মানটা পাচ্ছি কত 3025 বাই হচ্ছে 10। একটু কাটাকুটি করতে হবে, একটু ক্যালকুলেটিভ তো আছে, এটা কিছু করার নেই। 5 × 30 যাচ্ছে এখান থেকে 5 25 এখান থেকে যাচ্ছে। আচ্ছা 2 r+r পাচ্ছি কত এখান থেকে দেখো 1200, 605। আচ্ছা 2 দিয়ে বঞ্চ কাটি, 2 দিয়ে কাটে লাভ হবে 2 না 2 দিয়ে কেটে লাভ হবে না, আমি বঞ্চ গুণটা করে দিই তাহলে সুবিধা হবে। তো 2 দিয়ে এখানে গুণ করে দিচ্ছি, আমি কত পাচ্ছি এখান থেকে আমরা 2 দিয়ে গুণ করে পাচ্ছি 5 দুগুণে 10, 6 দুগুণে হচ্ছে 12, মানে 121.0 হবে, বা এখান থেকে 121। r+r কত পাচ্ছি এখান থেকে আমরা 121 পাচ্ছি আমরা, তাই তো নাকি। আচ্ছা একটাবার আমি চেক করে দেখিয়ে নিই, 22। আচ্ছা 22টা কোথায় গেল এখান থেকে, 22 তো ছিল এখানে, আমি r+ তার মানটা এখানে 5 দিয়ে বসিয়েছি, এখানে একটা 22 ছিল তো, তাই না 22 তো এখানে ছিল। তো 5 দিয়ে কালো পাচ্ছি এখানে 605 আছে এখান থেকে, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 11 পাচ্ছি। আচ্ছা এইবার হবে
তাহলে এইখানে একটা 11 আছে, এটা কেটে দিচ্ছি আমি। 5 11 55, 5 11 55 মানে 5.5 পাচ্ছি এখান থেকে আমরা। আর প্লাস আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 5.5। এখন কি চাইছে? ভেতরের ব্যাসার্ধ মানে স্মল আরটা চাইছে। তার মানে আমাকে এটা কী করতে হবে? এখান থেকে অবশ্যই আমি এটাকে বিয়োগ করে দেবো, দিলাম এখান থেকে ক্যাপিটাল আর কেটে যাবে, -2 আর হবে। 5.5 থেকে 2.5 বাদ দিলে কত পাচ্ছি? এখান থেকে আমরা 3 পাচ্ছি, -3। তাহলে আর এর মানটা হচ্ছে 3/2, মানে হচ্ছে এখান থেকে 1.5 সেমি। একটু ক্যালকুলেটিভ কিছু করার নেই, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যদি তোমাদের কোনো শর্টকাট জানা থাকে আমাকে অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, একটা স্কুলে বলছে গ্রেড 6, 7, 8-এর ছাত্র সংখ্যা ছিল 184, 276 এবং 322। প্রতিটি গ্রেডের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে বিভক্ত ছিল, কিন্তু গ্রেড জুড়ে প্রতিটা বিভাগের একই সংখ্যক শিক্ষার্থী ছিল। প্রতিটা বিভাগের জন্য একজন শ্রেণী শিক্ষক নিয়োগ করা হয়েছে। এই উদ্দেশ্যে ন্যূনতম কতজন শ্রেণী শিক্ষকের প্রয়োজন ছিল? তো প্রথমে আমরা কী করব? এদের মধ্যে আমরা HCFটা করব। HCF করার পর সেই HCF দিয়ে প্রত্যেকটাকে আমরা ভাগ করে যোগ করে দেবো। দেখো 184, তার মানে এখান থেকে পাচ্ছি আমি 2 × 92, 92 মানে হচ্ছে 2 ইন্টু আবার এখান থেকে 46 মানে 2 ইন্টু এখান থেকে 23। 276 মানে 2 ইন্টু হচ্ছে 138, 108 মানে 2 ইন্টু 69 মানে 3 ইন্টু 23। আচ্ছা, এখানে পড়ে আছে হচ্ছে 322, 2 ইন্টু হচ্ছে 161, 16 মানে হচ্ছে 23 ইন্টু হচ্ছে 7। তো দেখো এখান থেকে HCF কত পাচ্ছি এখান থেকে আমরা? না 2 ইন্টু 23 অর্থাৎ 46 হচ্ছে এখানে আমাদের HCF। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? না 184কে আমরা 46 দিয়ে ভাগ করব, 276কে আমরা এখানে 46 দিয়ে ভাগ করব, আর 322কে আমরা এখানে 46 দিয়ে ভাগ করব। এখানে কত পাবো? এখান থেকে পাবো হচ্ছে আমরা 4, এখানে কত পাবো আমরা? এখানে পাবো হচ্ছে 6, আর এখানে পাবো হচ্ছে আমরা এখানে 7 পাবো। 7 6 13 আর 4 হচ্ছে 17 জন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 17 মানে অপশান ডি। পরের প্রশ্ন কী বলছে এখানে? 105 জন বলছে 36 দিনে একটা কাজ শেষ করতে পারে, কিন্তু তারা 8 দিনে একসাথে কাজ করার পর তাদের নিয়োগকর্তা চেয়েছিলেন যে কাজটা মোট 29 দিনের মধ্যে শেষ করা উচিত। সময়সীমা পূরণের জন্য আরও কত কর্মী নিয়োগ করা দরকার? তাহলে 105 × 36, এটা হচ্ছে আমাদের টোটাল কাজের পরিমাণ। ঠিক আছে, 8 দিন তারা একসাথে কাজ করছে, মানে 105 জন কিন্তু 8 দিন কাজ করেছে। ঠিক আছে, এখন কাজটা শেষ করতে হবে। দেখো টোটাল বলছে মোট 29 দিনে, তার মানে আর হাতে আছে কদিন? 21 দিন আছে। তাহলে আমার লোক আছে কত? না 105, আমার লাগবে হাতে কত আরও? কিন্তু আমি ধরলাম যে আমার আরও x জন লোক লাগবে, তার মানে 105 + x ধরে নিই এখান থেকে। এখন এটা এপারে গেলে কী হবে? না বিয়োগ হয়ে যাবে। 105 ইন্টু দেখো কত হচ্ছে এখান থেকে? না এটা হচ্ছে আমার 28, 105 ইন্টু হচ্ছে 28 হচ্ছে ইন্টু সমান কত? না 21 ইন্টু 105 প্লাস হচ্ছে এক্স। 7 দিয়ে কালো আছে কিন্তু আমরা 4, 7 দিয়ে কালো আছে কিন্তু আমরা 3, 3 দিয়ে কালো আছে কিন্তু আমরা 35, মানে 35 হচ্ছে 140। তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে 140 থেকে 105-এর বিয়োগ মানে 35। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ 66 দিনে একটা কাজ করতে পারে, বি 55 দিনে করতে পারে, অন্যদিকে ABC একসাথে 22 দিনে করতে পারে, তারা কত দিনে সি একা কাজটা করতে পারবে? তো এটা সিম্পলি আছে। তো এটা 66, বি হচ্ছে এখানে 55, আর A + B + C মিলিয়ে হচ্ছে এখান থেকে 22। তো লসাগু করে পাচ্ছি কিন্তু আমি 11 × 6, এখান থেকে 5 নেওয়ার আছে, আর এখান থেকে কিছু নেওয়ার নেই। তাহলে এখানে দেখো আমাদের এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে? আমি এখানে পাবো হচ্ছে 5, বির ক্ষেত্রে পাবো কত এখান থেকে? না 6, আর ABC হচ্ছে 22 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো এখান থেকে আমি 66, মানে 3 5 15। তাহলে এখানে দেখো সির এফিসিয়েন্সি খুব সহজেই পেয়ে যাবো, যে 15 থেকে 5 আর 6 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 4 পাচ্ছি। ঠিক আছে, তার রিকোয়ার্ড টাইম কী হবে? মোট কাজ হচ্ছে 11 × 6 × 5, তলায় হচ্ছে 4, 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 3, এখানে কালো পাচ্ছি আমরা 2, 3 5 15, আর 11তে পাচ্ছি এখান থেকে আমরা 165, 165/2 মানে 82.5 ডেজ। এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন কী বলছে? নিম্নের কোন ভগ্নাংশটা এখানে আমাদের বৃহত্তম? তো একটু ভাগ করে দেখতে হবে। পয়েন্ট খাইয়ে 0 পাচ্ছি এখান থেকে আমি, আর লং 72, আবার দেখো 7 মানে 8 0 মানে আর লং আবার 0.88 যাচ্ছে। এইটা দেখো এইটা হচ্ছে 8.5-এর কাছাকাছি, প্রায় 0.85-এর কাছাকাছি এটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কত হচ্ছে এটা? 37/40, মানে এখানে আমি একটু ভাগ করে দেখে নিই। 40 পয়েন্ট খাইয়ে 0 40 9 যাচ্ছে, মানে 0.9-এর
ওপরে আছে এটা 22-25টা দেখে নিই আমরা একটু, 22-25 0.0 8 পজিশন 200, দেখো সব থেকে বেশি তো এটাই আছে, তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। জাস্ট ভাগ করে দেখে নাও। পরের প্রশ্ন, দুটো বর্গক্ষেত্রের পরিধির মধ্যে অন্তর কত না 48 সেমি। যদি একটা বর্গক্ষেত্রের বাহু অন্য বর্গক্ষেত্রের বাহু 4 গুণ হয় তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করো। আমি ধরলাম একটার বাহু হচ্ছে এ, তাহলে আরেকটার বাহু কত 4a, তাহলে এর ক্ষেত্রফল কত আর এটার ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল লাগবে না, আমার লাগবে এখন পরিধি। তাহলে দেখো পরিধি মানে কি না 4 × 4a, আর এর ক্ষেত্রে কী হবে না 4 × a। এদের মধ্যে অন্তরটা কত না 48 বলে দিয়েছে। তাহলে 16a থেকে 4a বাদ দিলে পাচ্ছি কিন্তু আমি 12a, তাহলে 12 এর মান কত এখান থেকে না 48, তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 4। এর মান 4 পাওয়া মানে তাহলে বড় যে বর্গক্ষেত্র আছে তার এক একটা বাহু কত 4 × 4 মানে হচ্ছে 16। তাহলে বলেছে এইটার ক্ষেত্রফল কত হবে, তাহলে 16 স্কোয়ার হবে, কত হবে না 256 বর্গ সেমি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, এটি 35% চিনি দ্রবণের এটি নির্দিষ্ট পরিমাণ 8 লিটার একটা 48% চিনি দ্রবণের সাথে মিশ্রিত করা হয় যাতে 40% চিনি দ্রবণ পাওয়া যায়। 35% চিনি দ্রবণের কত লিটার মিশ্রণে ছিল, ঠিক আছে। তো দেখো আমাদের পেতে হবে কত না 40% চিনি দ্রবণ আমাকে পেতে হবে, ঠিক আছে। তো আমি ধরলাম তার জন্য আমার 35% চিনির কিউ লিটারকে নিয়ে আমি এই 48% চিনির আর লিটারের সাথে আমি মেশাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো চিনির পরিমাণ কত হবে না কিউ লিটারে চিনির পরিমাণ, সুগারের পরিমাণ কত হবে না কিউ ইন্টু হচ্ছে 35%, যেটা হচ্ছে আমার 0.35 কিউ লিটার, ঠিক আছে। আর দেখো আর লিটারের মধ্যে 48% করে চিনি কতটা আছে এখান থেকে, সুগার কতটা আছে দেখে নিই আমরা, না 8 ইন্টু হচ্ছে 0.48, তো গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 384 মানে 3.84 লিটার, ঠিক আছে। এখন এই দুটোকে তো যোগ করবো আমি মেশাচ্ছি যখন, তাহলে 0.35 কিউ প্লাস 3.84 লিটার, এইটা আমি আচ্ছা লিটারটা লেখা দরকার নেই, সমান সমান কী হচ্ছে না মোট যে পরিমাণটা হয়েছে এখান থেকে আর লিটার আর এখান থেকে কিউ লিটার, তাহলে 8 প্লাস কিউ লিটার এটার কত হবে না আলটিমেট, এটা কিন্তু হবে 40%, ঠিক আছে। তাহলে 0.35 কিউ যেটা মাঝে থাক এখান থেকে 3.84 যেটা মাঝে থাক, তো এখান থেকে বলতে পারি এটা আমি কত না 0.4 বলতে পারি, এটা মানে 8 প্লাস কিউ ইন্টু হচ্ছে 0.4, 4 আসতে হচ্ছে 32, মানে এখানে পাচ্ছি আমি 3.2, এখানে পাচ্ছি আমি 3.2 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 0.4 কিউ। এবার একটু আমাকে বিয়োগ টিয়োগ করে দেখতে হবে। আচ্ছা দেখো এপার থেকে এটা গেলে আমাদের বিয়োগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা, দেখো এইটা আর এইটা বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 0.05 কিউ। আচ্ছা এইটা দেখো বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমি কত না 0.64, তো এখান থেকে পয়েন্টটা যদি তুলে দিই আমি তাহলে কী পাচ্ছি এখান থেকে কিউ মানটা পাচ্ছি এখান থেকে আমি 64/5, মানে 5 বারং 60, পয়েন্ট খাইয়ে 8, 12.8 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অর্থাৎ আমাকে কিন্তু এই 35% চিনি দ্রবণের 12.8 লিটার মিশ্রণ আমাকে নিতে হবে, তবে আমি করতে পারবো এটা। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, তো বলছে মান্যতা বলছে 2 ঘন্টার মধ্যে এক নির্দিষ্ট দূরত্ব অনুকূলে অতিক্রম করেছে যেখানে তার 30 মিনিট বেশি সময় লাগছে প্রতিকূলে ওই একই দূরত্ব অতিক্রম করতে। স্থির জলে দ্বিমুখী যাত্রা করতে তার কত সময় লাগবে। দেখো অনুকূল মানে হচ্ছে এখানে বলতে পারি আমি নৌকার বেগ আর স্রোতের বেগের যোগ, আর প্রতিকূল মানে এদের মধ্যে বিয়োগ। এখন দেখো বি প্লাস এস যেতে তার লাগছে কত না 2 ঘন্টা লাগছে, কিন্তু বি মাইনাস এস যেতে কিন্তু 2 ঘন্টার সাথে আরও 30 মিনিট মানে হাফ ঘন্টা, মানে 5/2 ঘন্টা লাগছে, মানে কত লাগছে 5/2 ঘন্টা। এখন ডিস্টেন্স যেহেতু সেম তাহলে আমি এদেরকে সেম করে দিই, আমি এখান থেকে একটা সম্পর্ক পেয়ে যাবো। 2 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে 4b প্লাস হচ্ছে এখান থেকে 4s, এখানে পাবো আমি 5b মাইনাস হচ্ছে 5s, তাহলে কাজ করি এখান থেকে b সমান পাচ্ছি এখান থেকে আমি 9s, তাহলে এখান থেকে b বাই এস কত পাচ্ছি এখান থেকে আমি 9/1 ধরতে পারি এখান থেকে যে বোটের বেগ হচ্ছে 9x আর স্রোতের বেগ হচ্ছে এখান থেকে আমাদের সিম্পল x, ঠিক আছে। এখন দেখো ডিস্টেন্সটা কত হবে, ডিস্টেন্স কী করে বার করবো আমরা, না এই জায়গাটা বসালেই তো ডিস্টেন্স পেয়ে যাই, তাহলে 2 × 9x প্লাস x মানে 10x ইন্টু 2 মানে হচ্ছে পাচ্ছি এখান থেকে আমরা 20x। ওকে, এইবার দেখো কী হচ্ছে না রিকোয়ার্ড টাইম কী লাগছে, দ্বিমুখী যাত্রা মানে যাবে আবার আসবে, একটা যাওয়া হচ্ছে 20x আর দুবার মানে হচ্ছে 2 × 20x, এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্সটা হলো, ঠিক আছে। এখন কি চাইছে এখান থেকে বলছে স্থির জলে মানে কিছু না স্রোতের বেগটা আমি এখান থেকে ধরবই না, শুধুমাত্র বোটের বেগ ধরে আমি এখানে অঙ্কটা করব। তাহলে এখানে অ্যান্সার কত হবে এখান থেকে দেখো 40/9, তার মানে এখান থেকে 4×4=9, তাহলে 4×4=9 মানে আমাকে একটু ভাঙতে হবে, 4 ঘন্টা তো হয়েই গেল, 4×9 মানে এখান থেকে 60,
3 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমি 20, 3 দিয়ে কালো পাচ্ছি আমরা 3, তাহলে 80/3 মানে 4 ঘন্টা 26 মিনিট তো আসছেই। দেখো আর কি করা দরকার আছে, এখান থেকে আরও থাকছে একটা 2-3 মিনিট। দেখো 26 মিনিট আসছে মানে আমাদের অপশান সি তো হবেই, আর করা দরকার নেই, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে, নিম্নের কোন সংখ্যাটা বলছে এখানে 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য করতে গেলে কী করি আমরা, শেষ 3টে ডিজিট আমরা ভাগ করে দেখি যে মিলছে কিনা। তো দেখো এখান থেকে 3 আসছে 24 যাচ্ছে, এখান থেকে 7 2 দেখো 8 লং তো প্রথমেই তো মিলে যাচ্ছে। 3 আসে 24 এটা তো মিলছে না, 3 আসে 24 7 এটাও তো মিলছে না, 3 আসে 24 এটাও মিলছে না, তাহলে একমাত্র অ্যান্সার কোনটা হবে, অপশান এ হবে। পরের প্রশ্ন কি বলছে, পেন্সিল ভর্তি একটা ব্যাগে 3/4 অংশ পেন্সিল ছিল রঙিন, রঙিন পেন্সিলের 8/15 অংশ ছিল আবার কি না লাল। যদি ব্যাগে মোট 40টা লাল পেন্সিল থেকে থাকে তাহলে ব্যাগে মোট পেন্সিলের সংখ্যা হচ্ছে কত। ধরলাম 1 অংশ হচ্ছে টোটাল পেন্সিলের সংখ্যা, তার মধ্যে 3/4 হচ্ছে রঙিন পেন্সিল, রঙিন পেন্সিলের মধ্যে 8/15 হচ্ছে লাল, যার মানটা এখানে দেওয়া আছে কত না 40। তাহলে 1-এর মান কত হবে এখান থেকে 40 × 4 হচ্ছে 60, তলায় হচ্ছে এখান থেকে 24, 8 দিয়ে কালো পাচ্ছি 5, 8 দিয়ে কালো হচ্ছে আমরা 3 20 পাচ্ছি এখান থেকে, তাহলে 5 20 কত হচ্ছে এখান থেকে 100, তাহলে 100টা হচ্ছে এখানে আমাদের পেন্সিলের সংখ্যা। পরের প্রশ্ন, ট্রাপিজিয়ামের বলছে এখানে ক্ষেত্রফল 140 বর্গ সেমি, যেখানে সমান্তরাল বাহুগুলোর মধ্যে দৈর্ঘ্য দূরত্ব কত না 7 সেমি, আর সমান্তরাল বাহুর একটি দৈর্ঘ্য কত না 28 সেমি হলে অপর সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য কত হবে। দেখো কি হয় না, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যে সমষ্টি হয়, তো একটা 28 আর একটা আমি এখান থেকে এক্স ধরে নিই, ইন্টু তাদের মধ্যে যে লম্ব দূরত্ব কত আছে, এটা 7 আছে, সমান কত না 140, ঠিক আছে। 7 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 20 পাচ্ছি এখান থেকে, তাহলে 28 + x সমান এই দুইটা এপারে গিয়ে গুণ হয়ে গিয়ে কত পাচ্ছি কিন্তু আমি 40 পাচ্ছি, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি 12 সেমি, 12 সেমি মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রোহনের বলছে একটা আয়তঘনাকার বাক্স ছিল যার মাত্রা 36 সেমি × 25 সেমি × 20 সেমি, তিনি এটিতে যতটা সম্ভব ঘনক প্যাকিং করলেন যার প্রতিটা প্রান্ত 4 সেমি লম্বা, বাক্সে এখনও কত জায়গা অবশিষ্ট থাকবে। দেখো এটা একটা কনসেপ্টের অঙ্ক বলতে গেলে, টোটাল বাক্সের আয়তন তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন কি হবে, দেখো আমি ঘন প্যাকিং করছি তাই না, এখন দেখো এইগুলো যেটা দেখো 4-এর মাল্টিপল হচ্ছে 36, মানে আমি এই বরাবর কিন্তু 4 সেমি যে বাহু বলেছে এই মাপে কিন্তু আমি রাখতেই পারবো। এখানে একটা 20 দেওয়া আছে, এটাও কিন্তু 4-এর মাল্টিপল, কিন্তু 25 কিন্তু 4-এর মাল্টিপল নয়। এখন 4কে গুণ করে করে এর কাছাকাছি কত নিয়ে যেতে পারি, দেখো 4 × 6 করলে পাবো হচ্ছে 24, যেটা হচ্ছে সর্বাধিক মাত্রা। এর ওপরে মাত্রা হলে কিন্তু আমি আর তখন ফিট করতে পারবো না, কারণ 4 × 7 করলে কত পাবো এখান থেকে 28 পাবো, যেটা কিন্তু এই মাপের ক্ষেত্রে আমার হচ্ছে না। তার মানে সর্বোচ্চ যে জায়গাটা আমি ব্লক করতে পারবো সেটা কত হবে না 36 সেমি, তো ব্লক করতেই পারবো আমি, 20 সেমিও পারবো, কিন্তু 25টা আমি পারবো না, সেই জায়গায় পাবো আমি কত না 24 পাবো, এইটা হচ্ছে আমি টোটাল ব্লক করতে পারবো, ঠিক আছে। আর মোট আয়তন কত না 36 × 25 × হচ্ছে 20, তাহলে এখানে পড়ে আছে কত, বিয়োগ করলেই পেয়ে যাবে এখান থেকে। আমাদের জাস্ট কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকলে অঙ্কটা পেরে যাবে। 36 আর 20 এখান থেকে আমি যদি কমন তুলে নিই তাহলে এখানে পড়ে থাকবে কত না 25 - হচ্ছে 24, মানে 1 পড়ে থাকবে, তার মানে 720 হয়ে গেল এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অঙ্কটা মনে রাখো, ভালো অঙ্ক, টেকনিকটা কিন্তু এইটাই টেকনিক যে 4-এর মাল্টিপল আছে এখানে চেক করে নাও, যদি না থাকে তাহলে কাছাকাছি নিয়ে যাও, নিয়ে গিয়ে সেটাকে আমি বিয়োগ করলেই কিন্তু পেয়ে যাবো যে কতটা জায়গা এখানে অবশিষ্ট থাকবে। পরের প্রশ্ন কী বলছে এখানে, 5 2 7 8 1 এবং 4-এর মিডিয়ান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কী করবো, এটাকে ছোট থেকে বড় আকারে সাজাতে হয়। তো সবার তলায় হচ্ছে 1, তারপর 2, তারপর 4, 1 2 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে এখান থেকে 7, তারপর হচ্ছে 8। তাহলে দেখো মাঝখানে কে আছে, এখান থেকে দুটো বাদ দিলাম, এখান থেকে দুটো বাদ দিয়ে দাও, তাহলে মাঝখানে দেখো 4 আর 5 দুজনে আছে, তাহলে মিডিয়ান কী করে বার করবো না 4 + 5 / হচ্ছে 2, মানে 4.5 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, পরপর 5টা স্বাভাবিক সংখ্যার বলছে এখানে গড় হচ্ছে 12, পরবর্তী দুটি স্বাভাবিক সংখ্যাকে অন্তর্ভুক্ত করলে 7টি সংখ্যার গড় কত হবে। 5টা স্বাভাবিক সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা, গড় মানে হচ্ছে একদম মিডিলটা, যেটার মান এখানে দেওয়া আছে 12, ঠিক আছে। এখন দেখো তাহলে 12 এটা মানে নিশ্চয়ই এটা 11, এটা তাহলে 10 হবে, কারণ পরপর সংখ্যাগুলো, এটা 13, এটা 14। এখন আমাকে বলছে দুটো আমি ইনক্লুড করছি, তাহলে এখানে একটা 15 আছে, এখানে একটা 16 আছে। এখন দেখো
বলেছে গড় কত হবে, তাহলে একদম মাঝে কে আছে দেখো, এখান থেকে 3টে বাদ দাও, এখান থেকে 3টে বাদ দাও, তো এটাই হচ্ছে আমার এখানে গড় হবে। কত হবে এটা না 13। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর না হলে এটা a+1 ধরে করতেই পারতাম, সেক্ষেত্রে টাইম লাগতো। এক্ষেত্রে আমরা এই ডট ডট ধরে মাঝেরটাকে গড় ধরে কিন্তু আমরা অঙ্কটা করে দিতেই পারি। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পেয়ে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তোমরা বলছে টেনের মান যদি √5/2 হয়, এ যদি হয় সূক্ষ্মকোণ, তাহলে এখানে সেকের মানটা কী হবে? তো এটা আমাদের ফর্মুলা থেকেই চলে আসবে। সেকের মান কী হয় না √1 + tan² a। তো এখান থেকে মান বসিয়ে দাও, 1 প্লাস কত হবে এখান থেকে না 5-এর 4, তাহলে এখানে লসগু করে মানে এ করে পাচ্ছি আমি কত না 9-এর 4 পাচ্ছি, 4 হচ্ছে লসগু করে 9-এর 4, তাহলে এখানে বেরোবে কত না 3-এর 2 বেরোবে। তাহলে সেকেন্ড মানটা কত হবে এখান থেকে? অপশান এ 3-এর 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, এ এর 15%, বি এর 25%, 8:11 হলে এ আর বি এর মানটা এখান থেকে কত হবে? তার মানে এ ইন্টু হচ্ছে 15% বাই বি ইন্টু হচ্ছে 25% সমান সমান 8/11। 5 দিকে আরও হচ্ছে আমরা 3 আর 5, তাহলে এখান থেকে a/b কত হবে এখান থেকে না 40, আর তলা হচ্ছে 33, মানে 40 হচ্ছে 33। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, কসের মান যদি এটা হয়, তাহলে এখান থেকে tan a - cot a √3 - সেকের মানটা কত হবে? এখন দেখো cos a সমান হচ্ছে √3/2, এটা মানে হচ্ছে এটা হচ্ছে cos 30-র মান, ঠিক আছে। তাহলে এখান থেকে এর মানটা কত হচ্ছে না 30 হচ্ছে। তো ব্যাস এখানে বসাও tan 30 - cot 30, আর তলায় কী আছে √3 - sec 30। tan 30 মান হচ্ছে 1/√3, cot 30 মান হচ্ছে শুধু √3, তাই √3 sec 30 কী হবে এখান থেকে দেখো, sec 30 হচ্ছে উল্টোটা, অর্থাৎ 2 হচ্ছে √3। আর ওপরে দেখো 1 - 3 হচ্ছে √3 হচ্ছে, আর তলায় দেখো √3 লসগু হচ্ছে এখান থেকে 3 - 2 হচ্ছে, তাহলে ওপর থেকে পাচ্ছি হচ্ছে -2/√3, আর এইটা উপরে উঠে গেলে √3/1, তাহলে এখানে কাটাকুটি করলে -2 উপরে থাকে, -2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে, একটা বাস এবং একটা গাড়ির গতির অনুপাত বলছে কত 7:11। যদি গাড়িটি 6 ঘন্টায় 396 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে বাসের গতি কিমি/ঘন্টায় কত? তো এটা হচ্ছে বাস আর এটা হচ্ছে কার, 7:11, ঠিক আছে। এখন দেখো গাড়িটা বলছে 6 ঘন্টায় যাচ্ছে 396, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে 396 বাই হচ্ছে 6, 6 6 36 পাচ্ছি এখান থেকে আমরা 3 6 6 6 36 মানে 66 হচ্ছে আমাদের এই গাড়িটার গতিবেগ, মানে 11-র মান এখান থেকে 66 কিমি/ঘন্টা। তাহলে এখানে আসতে গেলে আমাকে এটা 6 দিয়ে গুণ করতে হচ্ছে, একইভাবে তাহলে একবারেও আমি 6 দিয়ে গুণ করতে কত হবে না 42 কিমি/ঘন্টা হবে এখানে আমাদের বাসের গতি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, তিমির এবং মোনালির মধ্যে 22,100 টাকা এমনভাবে ভাগ করা হয়েছে যাতে কিনা উভয়ই তাদের শেয়ার প্রতি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করে। তাহলে 18 বছর পর মোনালিকে মেয়াদ পূর্তির প্রদেয় পরিমাণ 20 বছর পর তিমিরের মেয়াদ পূর্তিতে প্রদেয় পরিমাণের সাথে সমান হয়। মানে ওরা যদি বিনিয়োগ করে তাহলে 18 বছর পর ম্যাচুরিটিতে মোনালি যে টাকাটা পাবে, 20 বছর পর তিমি ম্যাচুরিটিতে বলছে ওই একই টাকা পাবে। তাহলে প্রাথমিক অঙ্কে মোনালির ভাগ কত ছিল আমাদের এখান থেকে এটা বার করতে হবে। ধরলাম তিমির ভাগ হচ্ছে x আর মোনালির ভাগ হচ্ছে y, তাহলে x টাকাটা কি তিমির, দেখো তিমির কিন্তু পাচ্ছে বলতে গেলে 20 বছর পর, তাহলে 1 + 10/100 পাওয়ারে কত যাচ্ছে না 20, আর এখানে মোনালি পাচ্ছে ধরলাম হচ্ছে y, ও হচ্ছে 18 বছর পর, তার মানে 1 + 10/100 টু দি পাওয়ার হচ্ছে 18। এখন এটার আমি রেশিও বার করব। দেখো এখানে আছে 18, এখানে হচ্ছে 20, মানে কাটাকুটি করলে এখান থেকে জাস্ট 1 + 1/10 শূন্য এটা কেটে দিলাম, দিয়ে আমি এখানে স্কোয়ার করতে পারি, সমান সমান হচ্ছে y। তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি না x ইন্টু দেখো 10, এটা কত হচ্ছে না 11/10 মানে 121 বাই হচ্ছে 100 সমান সমান হচ্ছে y। তাহলে এখান থেকে বলতে পারি যে x/y কত হচ্ছে এখান থেকে 100 বাই হচ্ছে 121, তার মানে হচ্ছে 100 হচ্ছে 121, ঠিক আছে। এখন এই দুটো টাকা জুড়লে কত পাচ্ছি আমি এখান থেকে 221 = 22100, মোট টাকার পরিমাণ এটা। তাহলে 1-এর মানটা হচ্ছে কত এখান থেকে 100, ঠিক আছে। তোমরা বলছিলে অনেকে যে রেলের সাথে আমাদের জিডির অঙ্কের কোনো মিল আছে কিনা, দেখো এই একই প্যাটার্নের অঙ্ক কিন্তু আমাদের এইবারে কিন্তু জিডিতে এসেছিলো, ঠিক আছে।
তাহলে একের মান কিন্তু 100 হলে কি চাইছে এখানে মোনালির ভাগ, মোনালি মানে কত এখানে ওয়াই মানে কত এখানে না 121, তাহলে 121-এর মানটা কত হবে না 121, পাশে দুটো শূন্য, তাহলে 12,100, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে 32টা দ্রব্যের বিক্রয় মূল্য 38টা দ্রব্যের ক্রয় মূল্যের সাথে সমান, তাহলে লাভের হার কত হবে, তাহলে 32 এখান থেকে এসপি সমান 38 এখান থেকে সিপি, তাহলে এসপি আর সিপির এখান থেকে রেশিও 38 বাই হচ্ছে 32, 2 দিয়ে কালো আছে এখানে আমরা 19, এখানে হচ্ছে 16, তাহলে 16 টাকা জিনিস বিক্রি হচ্ছে 19 টাকাতে, মানে 3 টাকা লাভ হচ্ছে, 3 টাকা লাভ হচ্ছে 16-র ওপর, তাহলে 100-র ওপর লাভ কত হবে, তাহলে এখানে 4 দিয়ে কালো আছে এখানে 25, এখানে কালো আছে আমরা 4, তাহলে 75 বাই হচ্ছে 4, 4 এবং 72, 3 4 মানে 0.75, তাহলে 18.75%, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন 2000 টাকা বার্ষিক 30% চক্রবৃদ্ধিতে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে, তো বলছে ম্যাচুরিটিতে কত টাকা হবে, 30% মানে এখান থেকে কী বোঝা যায় না 3/10, অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় 10 তাহলে আমার অ্যামাউন্ট হবে কত এখান থেকে না 13 হবে, 3 বছর মানে এটা আমি কিউব করে দেবো, এটাকেও আমি কিউব করে দেবো, ঠিক আছে। এখানে পাচ্ছি আমি কত, এখানে পাচ্ছি হচ্ছে আমি 1000 পাচ্ছি, আর এখানে কত পাবো দেখো 13 স্কোয়ার এমনিতে হচ্ছে 169, তার সাথে 13 গুণ করলে 9 13 17 17, হাতে রয়েছে 11, 78 11 হচ্ছে 79, 9 2197 হয়, তাই না, হ্যাঁ 2197ই তো হয়, ঠিকই আছে। এখন দেখো 1000 মানে কি আমার ক্যাপিটালটা, যার মান এখানে দেওয়া আছে কত না 2000, তাহলে একের মানটা কত এখান থেকে না 2, আমার লাগবে হচ্ছে যে ম্যাচুরিটিতে কত টাকা হবে, মানে এইটার মান, তাহলে 2197-এর মানটা কত হবে এখান থেকে 2197 ইন্টু হচ্ছে 2, 7 দুগুণে 14 4, হাতে রয়েছে 1, 9 দুগুণে 18, একে 19-এর 9, হাতে রয়েছে 1, 42 আর একে হচ্ছে এখান থেকে 43, 4394, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন একজন ব্যাটসম্যান তার 12তম ইনিংসে 84 রান করেছে, যার ফলে প্রতি ইনিংসে তার গড় স্কোর 4 রান হচ্ছে বেড়ে গেছে বা উন্নতি হয়েছে, 12তম ইনিংসের পর ব্যাটসম্যানের প্রতি ইনিংসে গড় স্কোর কত, ঠিক আছে। আমি ধরলাম 11তম ইনিংস অবধি তার গড় ছিল হচ্ছে এক্স, ঠিক আছে। এখন 11তম ইনিংস মানে সব মিলিয়ে কত করেছে না 11x রান করেছে, এখন যেই 12তম ইনিংসের সঙ্গে সঙ্গে সে 84 করেছে, গড়টা লাফিয়ে কত হয়ে গেছে না x+4 হয়ে গেছে, কারণ গড়টা এখানে বেড়ে 4 রান উন্নীত হয়েছে, মানে কি এক্স ছিল x+4 হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমার 12টা ইনিংসের গড়, তাহলে মোট কত না 12 ইন্টু এইটা, তাহলে এখান থেকে খুব সহজেই আমি এখানে একটু ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো কত না 12x হচ্ছে 48, তাহলে এখানে পাচ্ছি আমি এক্স পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 36 পাচ্ছি, তাই না, হ্যাঁ 36। এখন প্রশ্ন হচ্ছে যে 12তম ইনিংসের পর ব্যাটসম্যানের প্রতি ইনিংসে গড় স্কোর কত, দেখো গড়টা কত হয়েছে এখন না x+4 হয়ে গেছে, তাহলে 36 আর 4 যোগ করলে কত পাচ্ছি আমি এখান থেকে 40 হয়ে গেছে এখন নতুন গড়, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন দুটো চোঙের আয়তন বলছে এখানে একই, কিন্তু দ্বিতীয় চোঙের ভূমি ব্যাসার্ধ প্রথমটির ভূমি ব্যাসার্ধের চেয়ে 20% কম, তাই বলছে প্রথমটির উচ্চতার তুলনায় দ্বিতীয়টির উচ্চতা কত বেশি হওয়া উচিত। 20% মানে হচ্ছে দেখো আমি বলতে পারি এখান থেকে 1/5, মানে প্রথম চোঙটা ধরো ফার্স্ট চোঙ, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড, ঠিক আছে। তো দেখো যদি এর যদি আর যদি হয় 5, তাহলে এর আর কত হবে না 4 হবে, ঠিক আছে। আচ্ছা আয়তন তো সেম বলেছে, তাহলে এখান থেকে বলতে পারি যে পাই, আর ধরলাম হাইটটা ধরলাম এর হচ্ছে h1 আর এরটা ধরলাম হচ্ছে h2, ঠিক আছে। তাহলে দেখো পাই r1 স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মানে 25 হচ্ছে, এখান থেকে 25 ইন্টু হচ্ছে h1 সমান সমান পাই r2 স্কোয়ার, মানে এখান থেকে পাচ্ছি আমি 16 ইন্টু হচ্ছে h2, তাহলে দেখো এখান থেকে বলতে পারছি আমি যে এখান থেকে h1 আর h2 রেশিওটা কত পাচ্ছি এখান থেকে আমি 16 বাই হচ্ছে 25 বা 16:25, তাহলে প্রথমটার উচ্চতার তুলনায় দ্বিতীয় চোঙের উচ্চতা কত বেশি, দেখো এটা হচ্ছে 25, এটা হচ্ছে 16, তাহলে কত বেশি না 9 বেশি, 9 বেশি 16-র ওপর, তাহলে 100-র ওপর কত বেশি, 4 দিয়ে কালো হচ্ছে আমরা 25, এখান থেকে 4 4 16, 9 25 হচ্ছে এখান থেকে 225 বাই হচ্ছে 4, 4 5 20, 4 6 24, মানে 56 পয়েন্ট সামথিং তো আসছেই। আচ্ছা এখানে দেখো দুটো অপশান আছে, আবার পড়ে থাকছে হচ্ছে 1, তার মানে 0.25, তাহলে 56.25 মানে হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দুটো সংখ্যার এলসিএম তাদের এসিএফের 28 গুণ এবং এলসিএম ও এসিএম মধ্যে পার্থক্য কত এখান থেকে না 405, সংখ্যাগুলো 4:7 অনুপাতে থাকলে সংখ্যাগুলোর মধ্যে ধনাত্মক অন্তরটা কত। এলসিএম হচ্ছে কত 28 গুণ কত না এইচসিএফের, ঠিক আছে, আর এলসিএম থেকে
HCF যদি আমি বাদ দিই তাহলে কত পাচ্ছি এখান থেকে আমি 405 পাচ্ছি। এখন এলসিএমের জায়গায় এখানে আমি 28 HCF লিখছি। 28 HCF থেকে একটা HCF বাদ দিলে 27টা পড়ে থাকে, যেটা হচ্ছে আমার 405-এর সাথে সমান। তাহলে এখানে HCF এর মানটা কত হচ্ছে 405 বাই হচ্ছে 27, 27কে 27 যাচ্ছে এখান থেকে 135, মানে পাচ্ছি এখান থেকে আমি 15 পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো আমি খুব সহজে কী বার করতে পারি, এখান থেকে সংখ্যাগুলোর মধ্যে অন্তর চেয়েছে। ধরলাম সংখ্যাগুলো একটা হচ্ছে 4x আর একটা হচ্ছে 7x। ওকে, আচ্ছা দেখো 4x আর 7x মানে তাহলে এদের মধ্যে HCFটা কত x। দেখো এই এক্সের মানটাই কিন্তু এখানে আমাদের 15 বেরিয়ে গেছে। তাহলে এক্সের মানটা 15, কী চাইছে অন্তর চাইছে, মানে এই যে 3x এর মানটা কত হবে এখন, অর্থাৎ 3 × 15 = হচ্ছে 45। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি তো এখানে HCFটাই বার করলাম, আর এখানে ধরলাম আমি এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 7x। তাহলে একমাত্র মিল কী আছে না x মিল আছে, একমাত্র মিল মানেই তো HCF, মানে x এর মানটাই 15, আমার চাইছে এখান থেকে 3x এর মান। পরের প্রশ্ন দেখো বলছে এখানে মান নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে a² - b² ফর্মুলা, একবার এদের মধ্যে হবে যোগ 2.91 + 1.09, আর একবার হবে এদের মধ্যে বিয়োগ 1.09 বিয়োগ, আর এখানে কত পাচ্ছি আমি 1.82। দেখো 9-কে 10 0, 9-কে 10, 2-কে 3-কে 4 পাচ্ছি এখান থেকে এটা আমি। ঠিক আছে, আর এখানে পাচ্ছি আমি কত না 1.82 পাচ্ছি, এই পাশে 1.82 রয়েছে, তলায় রয়েছে, কাটাকুটি করলে এখান থেকে জাস্ট 4 পড়ে থাকে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 3 × 8, দেখো আমি এটাকে 16 ধরে নিচ্ছি, তাহলে 3 × 16 কত হয় না 48 হয়, প্লাস এখান থেকে 15, আর এখান থেকে দেখো আমি এটাকে বলছো মনে মনে যদি 8 ধরি আর 15টাকে মনে যদি আমি 16 ধরি, তাহলে কত হয় দেখো রুট করলে হয় 4, তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 2, প্রায় 2-এর কাছাকাছিই হবে এটা। এখানে পাচ্ছি আমি 13, তাহলে 38 13তে পাচ্ছি কিন্তু আমি 61। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে 4 বছর আগে মায়ের বয়স ছিল মেয়ের বয়সের 13 গুণ, 2 বছর পরে মায়ের বয়স হবে মেয়ের বয়সের 4 গুণ, কত বছর পরে মায়ের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ হবে। তো দেখো এই হচ্ছে প্রেজেন্টের লাইন, এইখান থেকে 4 বছর আগে, তো এটা হচ্ছে মা, এটা হচ্ছে ডটার, এ যদি 1 হয় এ হচ্ছে 13:1। 2 বছর পরে, এখান থেকে 2 বছর পরে কি হচ্ছে মেয়ের বয়সে 4 গুণ হচ্ছে, মানে 4:1। এখন দেখো 13 থেকে 4, 1 থেকে 1 কোনো মিল নেই, তাহলে এক কাজ করি, এদের মধ্যে যে গ্যাপটা আছে 12, আর এর মধ্যে যে গ্যাপটা আছে 3, একে দিয়ে গুণ করি 39 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 3, আর একে 12 দিয়ে গুণ করে পাচ্ছি আমি হচ্ছে কত না 48, এটা হচ্ছে আমার এখান থেকে 12। তো দেখো একটা দেখো মিল পাচ্ছি এখান থেকে আমি, দেখো 9, এখানেও দেখো হচ্ছে 9-এর ডিফারেন্স। ঠিক আছে, এই 9-এর ডিফারেন্স হচ্ছে কারণ এখানে 4 বছর আর এখানে 2 বছর, 6 বছরের জন্য, তাহলে এখানে 1-এর মানটা হচ্ছে এখান থেকে 6-এর 9, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমি 2-এর 3 পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে যে কত বছর পর মায়ের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ হবে। তো আমি এখান থেকে একটা কাজ করতে পারি, কত বছর পর 3 গুণ হবে, তো এখান থেকে আমি কাজ করি, এখান থেকে আমি বলছো মায়ের আর মেয়ের বয়সটা বার করে নিই এটা। তো দেখো 4 বছর আগে মায়ের বয়স ছিল কত না 39 ইন্টু হচ্ছে 2-এর 3, মানে এখান থেকে পাচ্ছি আমি 26 পাচ্ছি, আর মেয়ের বয়স কত পাচ্ছি এখান থেকে আমি 3 ইন্টু 2-এর 3, মানে পাচ্ছি এখান থেকে আমি 2, এটা হচ্ছে 4 বছর আগে। তাহলে প্রেজেন্টে মায়ের বয়স কত হবে দেখো 26 + 4 মানে 30 হবে, আর মেয়ের বয়স কত হবে না 2 + 4, এখান থেকে হবে আমার এখান থেকে 6। ঠিক আছে, এখন ধরলাম যে টি বছর পর মায়ের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ হবে, তাহলে 30 + টি মায়ের বয়স হবে, মেয়ের বয়স কত হবে না 6 + টি, তাহলে মায়ের বয়স মেয়ের 3 গুণ হবে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 18, এখানে পাচ্ছি আমি 30, মানে 12 পেয়ে গেলাম এখান থেকে। 3t থেকে টি গেলে পড়ে থাকছে 2t, তার মানে এখান থেকে বলতে পারি যে টির মানটা হচ্ছে এখান থেকে 12/2, তার মানে হচ্ছে এখান থেকে 6 বছর, 6 বছর পরই হবে এটা। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে। sin60 মান হচ্ছে √3/2, tan 30 মান হচ্ছে 1/√3, cos 45 মান কত হচ্ছে এখান থেকে না 1/√2, একেবারে বিদিকিচ্ছিরি অবস্থা। তো এখান থেকে দেখো 2√3 আর √2, এখান থেকে যদি আমি লসগু নিই তাহলে এখানে পড়ে থাকছে কত না √6 মানে √3 মানে 3√2 পাচ্ছি এখান থেকে আমি, √3 কাটলে এখান থেকে 2√2 পড়ে থাকছে এখান থেকে, আর এখান থেকে কাজ করি, আচ্ছা সব থেকে বেস্ট হতো যদি আমি এখান থেকে কন্ডিশন করে দিতে পারতাম। তো এখান থেকে পাচ্ছি আমি 2√3 পাচ্ছি এখান থেকে আমি। ঠিক আছে, তো এখান থেকে পাচ্ছি আমি দেখো 2√6, আর এখানে পাচ্ছি আমি
5√2 প্লাস হচ্ছে 2√3। তো √6 দিয়ে ওপর নিচে গুণ করি, তাহলে এখানে পাবো আমি 5√12, এখানে পাবো আমি 2√18 পাবো, আর এখানে পাবো হচ্ছে 2 6 হচ্ছে 12 পাবো। কী করলাম আমি এখানে ওপর নিচে √6 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। এখন 12 মানে কী গো, 12 মানে হচ্ছে 2√3, 18 মানে কী গো 3√2, তাহলে 2√3 মানে এখানে বেরোচ্ছে কত আমার 10√3 বেরোচ্ছে, 4 3, হ্যাঁ 10√3 বেরোচ্ছে। আর 18 মানে এখান থেকে 3 মানে 6√2 বেরোচ্ছে, তলায় হচ্ছে 12, 2 দিয়ে কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 5√3 প্লাস 3√2, তলায় হচ্ছে এখান থেকে 6, তাই তো। তো এখানে অপশান দেখি আমি কোথায় আছে, দেখো 3√2 প্লাস 5√3/6, তো অপশান ডিতে আছে। একটু কম্বিনেশন করতে হবে, আর কিছু না। পরের প্রশ্ন কী বলছে এখানে, নির্দিষ্ট হারে 8 বছরে সহজ সুদে 7,500 টাকার পরিমাণ কত হচ্ছে না 11,700, তাহলে বার্ষিক সুদের হারটা কত টাকা বাড়ছে এখান থেকে দেখো। এখান থেকে তো পাচ্ছি আমি যে এমনিতেই 200 টাকা পাচ্ছি এখান থেকে, আর এখানে হচ্ছে 4, মানে 4,200 টাকা বাড়ছে, মানে সুদ এটা 7,500 টাকার ওপর 8 বছরে 8% রেটে, বাই হচ্ছে 100। তো 0 এখান থেকে কাটে, এই কেটে দিলাম এখান থেকে। 25 দিয়ে কালো পাচ্ছি আমরা 3, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 2, তাহলে এখানে পাচ্ছি আমি 42-এর মানটা হচ্ছে 42 বাই হচ্ছে 6, মানে 7% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে বলছে সলভ করতে বলেছে এখান থেকে। তো 24/4 মানে এখান থেকে পাচ্ছি আমি 6, তাহলে 12 থেকে 6 গেলে পড়ে থাকছে কত না 12, 18 থেকে 6 গেলে পড়ে যাচ্ছে হচ্ছে 12, 12কে আবার এই 6 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা 2, 60কে 5 দিয়ে ভাগ করে মানে পাচ্ছি কিন্তু আমি 12 মাইনাস এই 2টা মানে পাচ্ছি কিন্তু আমি 10 পাচ্ছি, 40 থেকে 10-এর বিয়োগ মানে পাচ্ছি কিন্তু আমি 30, আর একদম ফার্স্টে আছে 65 থেকে 30-র বিয়োগ মানে পাচ্ছি কিন্তু আমি 35। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের নির্দিষ্ট হারে বিনিয়োগ করা অর্থের পরিমাণ 2 বছরে হচ্ছে এত, 3 বছরে হচ্ছে এত, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা নির্ণয় করো। দেখো এগুলো একটু মুখোমুখি করলে সুবিধা হয়, কারণ দেখো যখনই আমি এটা করছি আমি P×1 প্লাস R/100 তার পাওয়ারে 3, আর একটা কী দেওয়া আছে P×1 প্লাস R/100 পাওয়ার হচ্ছে 2, যখনই আমি ভাগ করবো তাহলে কী পড়ে থাকবে এখান থেকে না 1 প্লাস R/100 পেয়ে থাকবো, ঠিক আছে। যখন এরকম পরপর কোনো বছর দেবে 2 3 3 4, সেক্ষেত্রে কিন্তু পড়ে থাকে কি না 1 প্লাস R/100, আর কি থাকে ওপরে থাকে হচ্ছে বড় সংখ্যাটা, তলায় থাকে হচ্ছে কি না ছোটো সংখ্যাটা, তা 96800। তো এখান থেকে একটা শূন্য এখান থেকে কাটি, আর এখান থেকে R/100 থাক, এখান থেকে 10648, এখান থেকে 9680টা বিয়োগ হয়ে যাচ্ছে, তলায় হচ্ছে 9680 পড়ে আছে, ঠিক আছে। এই 1টা কিন্তু আমি বলতে গেলে এপারে পাঠিয়ে দিচ্ছি, যাওয়ার পর বিয়োগ হচ্ছে 10648 9680 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমি 8 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 6, 6কে 7 9, তো এখান থেকে 8 তো কিছু পড়ে নেই, তো 968 বাই হচ্ছে 9680, কাটাকুটি করলে এখান থেকে তো 1-এর 10 পড়ে থাকে, তো অঙ্ক আমার এখান থেকে হয়ে গেল। তাহলে 100/10 মানে হচ্ছে এখান থেকে আমাদের 10%, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, 900 পাই বর্গ সেমি ক্ষেত্রবিশিষ্ট একটা গোলকের বলছে ব্যাসার্ধ কত হবে। গোলকের ক্ষেত্রফল অর্থাৎ 4 পাই r² = 900 পাই দেওয়া রয়েছে এখান থেকে, তাহলে r² মানটা পাচ্ছি কিন্তু আমি 900/4, তাহলে r এর মানটা পাচ্ছি কিন্তু আমি 30/2, মানে এখান থেকে পাচ্ছি আমি 15 হচ্ছে এখানে আমাদের গোলকের ব্যাসার্ধ, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, কে এর মান নির্ণয় করো, যেখানে এটা দেওয়া রয়েছে 450-এর 18%, তো এক কাজ করো 450 × 18 তো 100 হয়, আর এখান থেকে 30/100 হয়, তো এই 100গুলো তো কেটে দাও, দরকার নেই লেখার। এটা 6 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 3, 6 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 5, 5 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 90, 90 3-এ পাচ্ছি কিন্তু আমরা কত না 270, মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, নিচের টেবিলে বলছে 4টে ভিন্ন গ্রামের তথ্য দেওয়া হয়েছে, সমস্ত গ্রাম মিলিয়ে শিক্ষিত ব্যক্তিদের শতাংশ কত। তো দেখো এখান থেকে আমাদের প্রত্যেকটা বার করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখান থেকে 2/5 অফ কত না 1500, মানে এখানে পাচ্ছি আমি 300, 600 হচ্ছে এখান থেকে শিক্ষিত, এখানে হচ্ছে 11/20, মানে 20 × 4000 মানে পাচ্ছি কিন্তু আমি 0 কাটলে 200, মানে এখানে পাচ্ছি আমি 2200 হচ্ছে শিক্ষিত, এখানে পাচ্ছি আমি 13 বাই হচ্ছে 15 মানে এখানে পাচ্ছি আমি 200, মানে 2600 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি 4/5 × হচ্ছে 5500, মানে এখানে পাচ্ছি আমি 4400,
তাহলে দেখো 4400 আর 2600 কত হচ্ছে এখান থেকে, 44 6 হচ্ছে 50 20 70 হচ্ছে। ওকে, 70 আর এখানে পাচ্ছি আমি 22, মানে 9200, 9200 আর 600তে পাচ্ছি হচ্ছে 9800। 9800 হচ্ছে টোটাল শিক্ষিত। মোট পপুলেশন কত, 4000 আর 3000, 7000, 7000 আর এখানে 1500 মানে 8500, 8500 এখানে আছে, আর হচ্ছে 5500, মানে দুটো শূন্য থাকে এখানে, 10 শূন্য 1 13 14, 14000 পপুলেশনের মধ্যে 9800 হচ্ছে এখানে আমাদের শিক্ষিত, ইন্টু হচ্ছে 100। তো এখান থেকে একটা দুটো তিনটে, একটা দুটো এখান থেকে একটা কেটে গেল, এখান থেকে 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 5, 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 7, 7 দিয়ে 7 14 98, 5 14 হচ্ছে এখান থেকে 70। তাহলে 70% হচ্ছে এখানে আমাদের টোটাল শিক্ষিত। ওকে, সমস্ত গ্রাম মিলিয়ে শিক্ষিত ব্যক্তি শতাংশ কত, 70%। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার করো। সেরকম পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।